আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে হোম সেট আপ, হোম স্টুডিও। হোম সেট আপ করা যায় অল্প টাকা দিয়ে, ঘরের মধ্যে স্টুডিও করে। আমাদের কাছে আসতেও পারে না, আসতেও মানে চেষ্টা করলেও আসতে পারে না, ভয় পায়। না হলে অনেকের ইচ্ছায় নেই, মনে করে যে হোম সেট আপ করার মানে আমি সঙ্গীত পরিচালক হয়ে গেলাম, একটা পিয়ানো সফটওয়্যার পেলাম, টুংটাং করে বাজালাম, পিয়ানো বাজানো হয়ে গেল। নো, একটা পিয়ানো বাদক হতে গেলে তাকে কি করতে হবে তার তুমি জানো ভালো করে, হ্যাঁ, কত বছর সাধনা করতে হবে। তারপরে গিটারিস্ট হলে কি করতে হয়, একটা তবলা বাদক হলে কি করতে হয়, একটা বেজিস্ট হলে কি করতে। তুমি গানের মধ্যে তুমি সফটওয়্যারে করলা, কিন্তু বেজিস্ট তুমি না হও, তুমি কি করে বেস গিটার বাজাবা? দেখবা যে তোমার বিদেশি গানগুলা যে এক একটা গানের জন্য এক এক ধরনের কিক, বেস গিটারটা আলাদা। মানে আমরা করি কি, সব গানের মধ্যে একটা কিক ভালো লাগলো, ঠুপ ঠুপ বাজতেছে, ওই দিয়েই সব জায়গায় লাগাই দিলাম। নো। তো আমি ইন্ডাস্ট্রির কথা এই জন্য শুনতে চাচ্ছি যে ধরেন কম্পোজারদের এখন নানানভাবেই বলা হয় যে খুব সহজে গান তৈরি করা, খুব সহজে গায়ক হয়ে যাওয়া, এবং হোম স্টুডিও তৈরি করার ক্ষেত্রে যেটা হয়, প্রকৃত অর্থে আপনি যারা নতুন কম্পোজার তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যে এখন কি আদৌ শিখে কাজটা শুরু করছে মানে নতুন ছেলেরা, নাকি যেহেতু ইউটিউব ফর্মুলা আছে, কিছু টুকটাক জানে এবং বাবার টাকা আছে, কিছু সফটওয়্যার নিয়ে বসলো? আপনার কাছে কি মনে হয় এই যে নতুন জেনারেশন যারা কাজ শুরু করছে ঘরে ঘরে? না, টাকা দিয়ে তো সবকিছু হয় না, বিশেষ করে আমাদের লাইনের। তুমি তো নিজেই বললা আমাদের স্টুডিওতে তোমাদের প্ল্যান হয়েছে, তোমরা এই করেছো। তুমি দেখেছো না যে কতগুলা মেধাবান লোক তুমি ওখানে দেখেছো, হ্যান্ডশেক করেছো, সালাম দিয়েছো, আদর পেয়েছো, প্রশংসা পেয়েছো। কতগুলো লোক তুমি সব আমার এই স্টুডিওতে তখন তুমি যেটা কতগুলো লোক পেতা একদম। তুমি যেদিন তুমি সকাল থেকে সারা রাত পর্যন্ত ছিলা, কতগুলা সঙ্গীত পরিচালকের রেকর্ডিং তুমি শুনেছো কানে, না দেখতে পারলো, ভিতরে না ঢুকতে পারলো, শুনেছো না? তাহলে তুমি আজকে তুমি এত বড় কেন হয়েছে? ডোন্ট মাইন্ড, তুমি কেন এত বড় হয়েছে? এগুলো এখান থেকে কিছু পেয়েছো অবশ্যই, তাই না? অল্প কিছু হলো পেয়েছো, এবং তুমি জেনেছো যে আমাকে করতে গেলে এইভাবে করতে হবে। এনিওয়ে, এটা রাগের কিছু নাই, অথবা কষ্ট পাওয়ার কিছু নাই, দুঃখ করার কিছু নাই। আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে হোম সেট আপ, হোম স্টুডিও। হোম সেট আপ করা যায় অল্প টাকা দিয়ে, ঘরের মধ্যে স্টুডিও করে। আমাদের কাছে আসতেও পারে না, আসতেও মানে চেষ্টা করলেও আসতে পারে না, ভয় পায়। না হলে অনেকের ইচ্ছায় নেই, মনে করে যে হোম সেট আপ করার মানে আমি সঙ্গীত পরিচালক হয়ে গেলাম, একটা পিয়ানো সফটওয়্যার পেলাম, টুংটাং করে বাজালাম, পিয়ানো বাজানো হয়ে গেল। নো, একটা পিয়ানো বাদক হতে গেলে তাকে কি করতে হবে তার তুমি জানো ভালো করে, হ্যাঁ, কত বছর সাধনা করতে হবে। তারপরে গিটারিস্ট হলে কি করতে হয়, একটা তবলা বাদক হলে কি করতে হয়, একটা বেজিস্ট হলে কি করতে। তুমি গানের মধ্যে তুমি সফটওয়্যারে করলা, কিন্তু বেজিস্ট তুমি না হও, তুমি কি করে বেস গিটার বাজাবা? তুমি গিটার সফট দিয়ে তুমি গিটার বাজাবা, কিবোর্ডে বাজাবা, কিন্তু তুমি গিটারিস্ট না হও, তাহলে গিটার কোথায় স্ট্রাম দেবা, কোথায় কি করে বুঝবা? সেটাই তো বুঝবো। রাইট। সবচেয়ে বড় ভয়ঙ্কর যেহেতু মিউজিকের কথা হচ্ছে এরকম ভাই, এই যে সাউন্ড ডিজাইন একটা, এরপরে মিক্সিং আর মাস্টারিং যে নিজেরাই করে ফেলছে, মানে সেটা আদৌ কিছু হচ্ছে না, কিন্তু এই যে আপনারা যে ধরেন আলাদাভাবে মিক্সিংয়ের জন্য আলাদা শিফট রেখে আলাদা মিক্স করা, এরপর মাস্টার করা, সাউন্ড ডিজাইনার বা সাউন্ড ইঞ্জিনিয়ারদের আসলে সেই কদরটা বুঝলো না কেন? মানে অনেকে নিজেরাই সবকিছু করে ফেলতে চায়। না, এটা তো তোমার দোষ দেওয়া যাচ্ছে না। তো কারণ হলো তোমার যে একটা গল্প আছে না, এক নাপিত অপারেশন করতো, তারপরে এই এলাকার ডাক্তার এসে বলছে আপনি কি করতেছেন, একটু ভুল করতেছেন, লোক তো রুগী তো মারা যাবে, অপারেশন করতে গেলে এই লাগে ইনস্ট্রুমেন্ট লাগে, তখন ভয় সে আর অপারেশন করে না। এখন হচ্ছে কি, মানে ওরা জানেই না আসলে মাস্টার করতে গেলে আসলে একটা আলাদা মানুষ লাগে, কারণ লাগে, তার নলেজ লাগে। মাস্টারের একটা ড্রামসে কিকের কতগুলো ফ্রিকোয়েন্সি আছে, একটা কিকের এক একটা কিক। এখন আমি তো আর একটু মানে লজ্জা পাই বলতে, যে একটা গানের একটা লোককে, একটা ছেলেকে দেখছি আমি, যে সব গানের মধ্যে একটা কিক ইউজ করতেছে, কারণ একটা কিক ভালো লাগছে ওর, ওইটার মধ্যে সব কিক ইউজ করছে। যে এনিওয়ে, মানে ছোট করে দেখছি না, বলছি যে তোমরা জানো এক একটা গানের জন্য, এক একটা সুরের জন্য এক একটা কিক সিলেক্ট করতে হয়, হাইটগুলা, তোমার সিম্বলগুলা ইউজ করতে হয়। তো এক একটা গানের ভাবমূর্তি বুঝে তুমি হিসাব করে দেখো। আমি তোমার কাছে একটা কথা বলি, তুমি জানো, তুমি জানতাও বলি, দেখবা যে তোমার বিদেশি গানগুলা যে এক একটা গানের জন্য এক এক ধরনের কিক,
বেস গ্রেডটা আলাদা। জি অবশ্যই। মানে আমরা করি কি, সব গানের মধ্যে একটা কিক ভালো লাগলো, ঠুপ ঠুপ বাজতেছে, ওই দিয়েই সব জায়গায় লাগাই দিলাম। নো, ভয়াবহ সত্যি, মানে সেই সেই জায়গা থেকে তো বলার অপেক্ষা রাখে না। শুরুতে আসলে বলার ব্যাপারটা বলার দরকার ছিল, তারপরে একটু মাঝপথে এসে অফিসিয়ালি অভিনন্দন জানালাম। তো এই যে পরিণত বয়সে যে আমি একটা লেখা লিখেছিলাম, এটা ইত্তেফাকেও লিখেছি, যে কিছু কিছু সম্মাননা আসলে পুরস্কারটাই সম্মানিত করে। তো সেই জায়গা থেকে রিপন ভাই কেমন লাগে, ধরেন অবশ্যই পুরস্কারটা অনেক আগেই আপনি ডিজার্ভ করেন, কিন্তু এটা মনে হয় না যে আপনি জিঙ্গেলে এই যে 3টা যুগ আপনি এন্ডোর্স করলেন, জিঙ্গেলের ক্যাটাগরিতে কেন একটা রাষ্ট্র সম্মাননা থাকবে না? আপনার কেন ফিল্মের কাজ করে আপনার রাষ্ট্রীয় সম্মাননা? এই যে একটা পলিসি বাংলাদেশে যে হয়তো সারা জীবন আধুনিক গান গাইলো, কিন্তু শেষ বয়সে বা মাঝ বয়সে মনে হলো যে একটা ফিল্মের একটা ফোক গান না গেলে তো আমার আলমারিটায় আসছে না কিছু পুরস্কার। এবং সে কারণে অনেককে দেখেছি যে ফিল্মের গানটা গাইতে চাচ্ছে। আপনার অনুভূতি এবং না, আমি অনেকগুলো কোশ্চেন করেছি, আমি তোমাকে আবার রিপিট জিজ্ঞেস করব। প্রথম ভুলে গেলে জিজ্ঞেস করব। প্রথম কথাটা বলতেই হয়, তুমি যে কথাটা লিখেছ, কিছু কিছু মানুষের পুরস্কারটাকেই সম্মানিত করে। আমি বিশ্বাস করবো না, আমি তোমাকে কিভাবে এটাকে এক্সপ্লেন করবো আমি জানি না। তোমার এই কথাটা কিন্তু আমার ইনার ফিলিং। না, আমার তোমার এই কথাটা, আমি যে পুরস্কার যে শান্তিটা পেয়েছি, তার থেকে বেশি শান্তি পেয়েছি তোমার এই কথা। থ্যাংক ইউ। এবং আমি মিনিমাম ধরো 100 লোকদের বলছি যে তানভীর কত ট্যালেন্ট হলেও দেখতে পারে। যাক, ওইটার ব্যাপার। বাকি কোশ্চেনগুলো একটু আবার করা যায়? হ্যাঁ অবশ্যই, আমি বলছি সেটা হচ্ছে, ধরেন যে এই যে অন্য ক্রাইটেরিয়া, সঙ্গীতের অন্য বিভাগে কোন রাষ্ট্রীয় সম্মাননা নাই, এবং ফিল্মটাকে করে আসলে রাষ্ট্রীয় সম্মাননা। না, এটা আমি বলতে চাই যে পলিসি হয়তো দীর্ঘদিনের পলিসি পরিবর্তন হওয়া প্রয়োজন কিনা। বলেছো যে যারা আধুনিক গান গায়, একটা ফোক গান ফিল্মে গান করলো, তার ঝোলায় কিছু আসলো, অথবা সে কোনো সম্ভাবনা পেলেন, বিষয়টা কিন্তু আমি এরকম ভাবি নেই। আমি বরং তো রিফিউজ করেছি। যখন আমি 2000 সালে যখন আমি আমার স্টুডিওতে ফিল্মের গান, ম্যাক্সিমাম ফিল্মের রেকর্ডিং হতো, প্রডিউসার ডিরেক্টর সবাই আসতো, সবাই কিন্তু আমাকে মানে সপ্তাহে একবার হলো আমাকে পুশ করতো যে ভাই এত ভালো মিউজিক করেন, ডিফারেন্ট মিউজিক করেন, একদম মানে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, আপনি আমাদের ফিল্মে গান কাজ করেন। তখন তাদের বলতাম যে ভাই, আপনাদের আমাকে প্রয়োজন নাই, যারা করছে তারাই ভালো করছে, লেট দেম ডু, তাদের করতে দেন। কিন্তু এটা বলতাম না কখনো যে আপনারা যে ছবি বানাচ্ছেন, কপি ছবি, কপি গান, এগুলো তো আমি, এটার জন্য তো আমার জন্ম হয়নি, তো এটা তো আমি ওটা বলিনি কখনো। কিন্তু বলেছি যারা করছে তারা করুক, তারা ভালোই করছে, আমাকে এর প্রয়োজন নেই। আমার প্রয়োজন বিজ্ঞাপনে, জিঙ্গেলে, ওখানে আমি ভালো আছি। তো যাই হোক, তখন করা হয়নি। কিন্তু এখন তো মানে প্রথম কোনটা করলেন? সেটা তো অনেক বছর। প্রথম কোনটা করেছি ভুলে গেছি, কিন্তু আমার এর এখন যেটা বলতে ইচ্ছা করতেছে, 2007 অথবা 8 সালে ভালোবাসা জিন্দাবাদ, দেবাশিস বিশ্বাসের একটা ছবি মিউজিক করেছিলাম। আগের গুলো মনে নেই। আমি এমন ছবিও করেছি অনেকের যে আমি নাম দিইনি, আমি করে দিয়েছি, এরকম হয়েছে। কারণ আসলে আমি মানে জিঙ্গেলটাকে অনেক ভালোবাসতাম, আর এখানে মানে জিঙ্গেলটার জায়গাটা আলাদা মিউজিক করা যায়, আলাদাই করা যায়। গানটা করতে গেলে মানে ফিল্মের গান হোক, এটা ফরম্যাটেড করতে বলে, মানে আই ক্যানট ডু দ্যাট। আমি আমার জন্ম হয়নি আসলে আমি ওই রেগুলার কাজ করার, আমার জন্ম হয়নি। তো এখন তো ভালো ছবি হচ্ছে, ভালো আসলে কিন্তু ভালো ছবি হচ্ছে, আমার ভালো অফারও আসছে। আমি সাইফুল ইসলাম মান্নু, গল্পকার, ছবির নাম পায়ের ছাপ, গল্পকার, ডিরেক্টর, ছবির নাম পায়ের ছাপ। ও যখন এসে বলল রিপন ভাই করেন এই কাজটা করেন রিপন ভাই, আমাকে অনেকবার বলতেছে, আমি চুপ করে শুনতেছি। ও তো খুব আদরের অবশ্য, অনেক বছর মানে মিনিমাম 30 বছর ধরে আমার সম্পর্ক, কিন্তু খুব একটা উঠা বসা তা না। কিন্তু ওর সাথে দেখা হইলে ও আমাকে খুব সম্মান করে, মানে খুব আদর করি। ওর বউকেও আমি খুব মানে পছন্দ করি, খুব ভালো মানুষ ওরা দুজনই। তো বলছে রিপন ভাই করেন, প্লিজ করেন, এই কাজটা করেন, এই কাজটা করেন। আমার
তো আমি ওদিকে তাকায় আছি, তাকায় আছে, অন্যদিকে তাকাচ্ছি, ও দাঁড়াই আছে তো যাই হোক, এরপরে কাজটা করা হয়ে গেল। যখন ও আমাকে ফুটেজ দিল আর কি, মানে রাফ এডিট, আমি ছবির ডায়লগ এবং স্টোরি শুনতে আমি মানে পাগলা হয়ে গেলাম গিয়ে। আচ্ছা আচ্ছা, তারপর লিরিকের উপর শুট করা? না না, মানে আমি তো ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি, গান করেছে শওকত আলী ইমন, ফোয়ানেসের বাবু গান করেছে। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাওয়ার্ড পেয়েছি, জাতীয় পুরস্কার। তারপরে ও যখন বললো যে ভাই আমার সব রেডি, রাফ এডিট, আপনি সরি, ও আমাকে বললো না তুমি রাফ এডিট, তুমি ফাইনাল এডিট দাও, আমি তোমাকে ফাইনাল মিউজিক করে দেবো, যেটার আমার মানে যদি রাফ এডিট দাও তাহলে আমার ফিলটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ প্রত্যেকটা মিউজিকের ফাইনাল করার পরে আপনি হ্যাঁ মিউজিক ধরার ব্যাপার আছে, শেষ করার ব্যাপার আছে, এবং টাইম লেন্থের ব্যাপারে, টাইম লেন্থের জন্য ফিলটা তৈরি হয়। অনেক সময় টাইম লেন্থের কমের কারণে কিন্তু ফিলটা আবার নষ্ট হয়ে যায়। অথবা তুমি যদি রি-এডিট করো, তুমি এটা কমাতে চাও, তাহলে ভালো লাগবে না। তো ফাইনাল এডিট করে দিল, তারপরে আমি মিউজিক করলাম। ওর সত্যি কথা, ওর গল্প আর সংলাপের কারণে আমাকে টেনে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি যে কেমনে কতদিন করেছেন কাজটা? এই কাজটা করেছি 20 থেকে 25 দিন লেগেছে। আমি কিন্তু শুধু এইটা না, আমি এই ছবির ডাবিং করেছি, এই তারপরে মিউজিক কম্পাইলের কাজটা, হ্যাঁ কম্পাইলের কাজটা করেছি, এবং টোটাল মাস্টারটা কিন্তু আমি করেছি, মানে একদম টোটাল। আচ্ছা আচ্ছা, টোটালটা মানে অডিও, সরি ডাবিং, ভয়েস, তারপরে সাউন্ড এফেক্টস, তারপরে মিউজিক। তো কনসার্ন এখন এমনি তরুণ বা এখনকার শ্রোতাদের চোখ কান, সেই ক্ষেত্রে বিজিএম নিয়ে এখন অনেকে আলোচনা করে ছবির, এবং অনেক ধরনের আলোচনাই হয়, যেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 50 থেকে 60% বিজিএম এখন কলকাতা কিংবা চেন্নাইয়ের স্টুডিওতে করে নিয়ে আসে। তারা বলেন যে বাংলাদেশি কম্পোজারদের আসলে সময়ের সংকট পাওয়া যায়, এবং রেমুনারেশন নাকি তারা খুব বেশি পার্থক্য দেখে না, নানা রকম লজিক দেখান। 2-3 জন, যেহেতু পরিচালক অনেকেই এখানে বসছেন, আমি বিজিএম নিয়ে প্রশ্ন তুলি, তো তারা এই লজিকটা দেখেন। বাংলাদেশে কি আন্তর্জাতিক মানের ব্যাকগ্রাউন্ড স্কোর করার ইকুইপমেন্টস বলেন, মেধা বলেন, মনের অভাব রয়েছে? তো এই ক্ষেত্রে আমি আমার নিজের কথা একটু বলতে হচ্ছে। পায়ের ছাপে কিন্তু তোমার একদম ওয়েস্টার্ন, তারপরে ইডিএম থেকে শুরু করে, তারপরে কি সিম্ফনি থেকে শুরু করে, তারপরে একদম মাটির মিউজিক থেকে শুরু করে সব কিন্তু সবকিছু না, মিউজিকের কিন্তু অনেক পার্ট আছে পায়ের ছাপে, মানে যেখানে এটা অন্য ছবিতে এত সুযোগ থাকে না, এই ছবিতে সুযোগ ছিল। তারপরে নায়ক নায়িকা ছিল, নায়িকা ছিল একদম কাজের মেয়ে, পরে সে ইয়ে হয়ে যায়, ডিজাইনার হয়ে যায়। আর নায়ক ছিল আপনার তোমার ইয়ের একটা ফ্যামিলির গাড়ির ড্রাইভার। ওদের যে মানে মিউজিকটা যেখানে করা উচিত ঠিক ওরকম করেছি। এটা আসলে মানে আমি তো কাউকে ছোট করে দেখতে চাই না, যে মেধা বুদ্ধি না, এটা বলতে চাই না, কিন্তু ওয়ার্ল্ডের কিন্তু সবচেয়ে মানে কি বলে এটাকে, সবাই কাউন্ট করে কিন্তু যারা বিজিএম করে। হ্যাঁ, তোমার একটা গান যারা করে তার থেকে ফিল্মের মানে মূল মিউজিকটা আসলে স্কোর করে, ব্যাকগ্রাউন্ড স্কোর করতে অনেক ট্যালেন্ট হইতে হয়, দ্যাটস ফর শিওর, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তুমি যে একটু পিয়ানো বাজাইলা, টুংটাং গান করলা, তোমাকে বিজিএম করাবে, ওই বিজিএম তো ভালো হবে না, কখনই ভালো হবে না। কেন ইন্ডিয়া যায়? আমি যেটা মনে করি যে তারা একটা ইউনিভার্সাল মিউজিশিয়ান, তাদেরকে তুমি যেভাবে দিবা তারা সেভাবে পাটাপাট করে দেবে। আমি কিন্তু পাটাপাট মিউজিক করি, আমি খুব তারা তুমি এখন সিম্ফনি করতে বলো, আমি এখন সিম্ফনি করে দেবো 10-15 মিনিটের মধ্যে। হ্যাঁ, মানে এইটা ইউনিভার্সাল হতে হবে। ব্রেন তোমার যখন যেটা মনে হবে তুমি তখনই করে ফেলতে পারবা, তাহলে সে তোমার এটা পারফেক্ট হবে। আর এই জন্যই সময় বেশি লাগে অন্যদের, যেহেতু একটু নলেজ নিতে গেলেও নলেজ নিয়ে তো আর তুমি মিউজিক ইমপ্লিমেন্ট করতে পারবে না, পসিবল। রাইট, তো জানতে হবে এটাতে ঘাটতি রয়েছে আসলে, এবং এর জন্যই এখন পর্যন্ত প্রায় 60% তারও বেশি হবে ফিল্মগুলো চলে যায় বিজিএমে আসলে বাইরের থেকে করে। ইনফ্যাক্ট কালার গ্রেডটাও বাংলাদেশে এখনো সেভাবে তৈরি হয়নি।